আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কতে ক্যারিয়ার পডকাস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের প্রোগ্রামে গেস্ট হিসেবে আছেন আসগর আলী হাসপাতালের সিনিয়র বিলিং অফিসার মিস্টার মামুন মিয়া। মামুন ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পড়াশোনা এবং আপনার ক্যারিয়ার, আপনার ব্যক্তিগত জীবন সবকিছু নিয়ে একটু শুনতে চাই। আমি ছোটবেলা থেকেই ঢাকায় আছি। আমার বাবা ব্যাংকে চাকরি করতেন, ওই সূত্রেই ঢাকায় থাকা। তো পড়াশোনা করেছি আমি, এসএসসি পাস করেছি বর্ণমালা স্কুল, বর্ণমালা উচ্চ বিদ্যালয় থেকে। ওখান থেকে ইন্টারমিডিয়েট আমি চলে গেছি হচ্ছে সরওয়ার্দী কলেজে। সরওয়ার্দী কলেজ থেকে বোরহানউদ্দিনে অনার্স এবং হাবিবুল্লাহ বাহারে মাস্টার্স করার পরে অ্যাপোলো হসপিটাল ঢাকা, ওইখানে আমার প্রথম ক্যারিয়ার জব শুরু। ওই জবে আমি মূলত ঢুকেছিলাম একটু একটা ইনফরমেশন পাওয়ার পরে আমি এখানে অ্যাপ্লাই করার পরে ওইখান থেকে আমাকে কল করে এবং প্রথমবারই আমি সিলেক্ট হয়ে যাই। সিলেক্ট হয়ে যাওয়ার কারণে আমি ওইখানে জব শুরু করি। আমি মূলত মার্কেটিংয়ে পড়াশোনা করেছি, তো মার্কেটিংয়ের একটা বিশাল সম্ভাবনা আছে ওই জায়গায়। সেই জন্য আমি ওইভাবেই চেষ্টা করেছি যে এখানে একটা ক্যারিয়ার গড়তে। তো মার্কেটিংয়ের একটা পার্ট ছিল যে অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স, ওটা আমার ছিল, পড়াশোনা যখন করেছি তখনও ছিল। তো এই অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সের আন্ডারে বিলিং, তো এই বিলিং করতে করতে এখন আমি এই পর্যন্ত চলে আসছি। কত বছর হয়? তা প্রায় 12-13 বছর। যখন শুরু করেন তখন কি নিজে ইচ্ছা করেই বিলিং ডিপার্টমেন্টটা চুজ করেন নাকি বাই ডিফল্ট চলে আসে? না, এটা আসলে আমি যখন ইন্টারভিউ দিয়েছি অ্যাপোলো হসপিটাল ঢাকাতে, তখন ওইখানে আমাকে ডাকাই হয়েছিল বিলিংয়ের জন্য। তো আমি চিন্তা করেছিলাম যে অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সের আন্ডারে সেহেতু এই জায়গা থেকে আমি একটা ভালো আউটপুট পাবো। তো ওইভাবেই আমার যাওয়া। এই চাকরির ইনফরমেশনটা কোথায় পেয়েছিলেন? এখন তো চাকরির ইনফরমেশনের জন্য লিঙ্কডইন, বিভিন্ন অনেক জব লিংক পোর্টাল থাকে, আছে, কিন্তু ওইখানে লিংকটা পেয়েছিলাম অ্যাপোলো হসপিটাল ঢাকার একটা ওয়েবসাইট ছিল, ওইখানেই আমি পেয়েছিলাম। আচ্ছা, তো ইন্টারভিউ সেশনটা ক্র্যাক কিভাবে করেছিলেন এটা নিয়ে একটু জানতে চাই। যখন ইন্টারভিউ কল পান কি ধরনের প্রস্তুতি নিয়ে তারপরে ইন্টারভিউ দেওয়ার জন্য যান? আসলে ওইটা আমি আমার জব ক্যারিয়ার যখন শুরু করি, এর আগে আমি জব করেছি যেটা আমাকে কোনো ইন্টারভিউ দিতে হয়নি, কিন্তু অ্যাপোলো হসপিটালে ফার্স্ট আমি জবের জন্য ইন্টারভিউ দিই। এটার জন্য স্পেসিফিক কোনো প্রিপারেশন আমি নিয়ে যাই নাই, কারণ হচ্ছে আমি জানি না যে সেখানে আমাকে কি জিজ্ঞেস করবে। তো যাই হোক, আমি আমার ড্রেস কোডের সাথে যতটুকু সামঞ্জস্য হয় ততটুকু ভাবেই আমি গিয়েছি। অ্যাপিয়ারেন্সটা কেমন ছিল? কি ধরনের ড্রেস কোড পরে তারপর গিয়েছিলেন? আমি মোটামুটি ফর্মালি ড্রেস পরতাম, তো ফর্মালি ড্রেস পরে আমি গিয়েছি। এবং ওইখানে যাওয়ার পরে আমাকে এইচআর রুমে যখন ঢুকি তখন আমাকে বসতে বললো, এবং ওইখান থেকে আমাকে নিয়ে যাওয়া হয় ইন্টারভিউ বোর্ডে প্রায় 12-13 জন ছিল। তো তারা আমাকে কোশ্চেন করলো যে আগে কি কোনো জব করেছেন কিনা, তো যদি জব করে থাকেন সেটা কোথায় করেছেন, কি আশা বিষয়। এরপর আমাকে বললো যে আপনি কম্পিউটার পারেন কিনা, এমএস, তারপরে মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল এইসব পারেন কিনা। আমি বললাম যে হ্যাঁ, এগুলি সবই পারি। বললো যে তাহলে তো আপনাকে আমাদের একটা ইন্টারভিউ বলতে মাইক্রোসফট এক্সেল তারপরে হচ্ছে ওয়ার্ডের একটু কম্পিউটারে একটা টেস্ট দিতে হবে। তো ওকে, কোনো সমস্যা নাই, দিব। তো দিলাম, দেওয়ার পরে দেখা গেল যে তারা সন্তুষ্ট হয়ে যাবে। তো পরবর্তীতে আমাকে জিজ্ঞেস করলো যে আপনার স্যালারি কত। আমি স্যালারি হিসেবে বললাম যে আপনাদের যে রেঞ্জ আছে, আপনাদের তো একটা বেতন কাঠামো আছে, সেই কাঠামো অনুযায়ী এর চেয়ে বেশি যদি এক্সপেক্ট করি সেটা তো আপনারা অ্যাকসেপ্ট করবে না। তো আপনাদের বেতন কাঠামো যদি থাকে সেই অনুযায়ী আমাকে এই গ্রেডে আমাকে কত আছে সেটা আমাকে দিবেন। ওকে, এখন তো চাকরি খোঁজার জন্য অনেক প্ল্যাটফর্ম আছে। আগে যেমন পেপার পত্রিকা এবং জব পোর্টাল ছাড়া তেমন একটা অপশন ছিল না। এখন তো
ফেসবুকে, তারপরে হচ্ছে বিভিন্ন গ্রুপে, লিঙ্কডইনে, হুম। অনেক জায়গায় চাকরির ইনফরমেশন পাওয়া যায়। তো আপনার কাছে কি মনে হয় চাকরি খোঁজার জন্য ফ্রেশারদের বা ক্যান্ডিডেটদেরকে কোথায় চাকরির ইনফরমেশন খোঁজা উচিত? আসলে এখন যে মিডিয়াগুলো, যেমন ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম আছে, তারপরে চাকরির পোর্টাল আছে, চাকরি বাজার পোর্টাল আছে, সেগুলোতে আসলে সার্চ করলে মোটামুটি পাওয়া যায় যে কোথায় মানে ভ্যাকেন্সি খালি আছে। তো ফ্রেশার যারা, তারা মূলত এইসব লিঙ্কেই যায়। লিঙ্কডইনও তো এখন একটা বড় প্ল্যাটফর্ম হ্যাঁ। চাকরি খোঁজার জন্য। হ্যাঁ, এখন তারা এখন কেউই ওই আগের মতো যে পত্রিকাতে পত্রিকাতে চোখ বুলায় না যে আমার চাকরির পদ আছে আবার এখন কিনা। বিভিন্ন ফেসবুক গ্রুপেও হ্যাঁ। এই চাকরির ইনফরমেশন পাওয়া যায়। ইনফরমেশন পাওয়া যায়। আচ্ছা, ফ্রেশারদের ক্ষেত্রে এই হেলথ কেয়ার সেক্টরে স্পেসিফিক ভাবে বিলিং সেক্টরে ক্যারিয়ার করার কোনো সম্ভাবনা আছে কিনা? বিলিং সেক্টর বলতে কি, ওইটা তো ফাইন্যান্সের আন্ডারে। যদি একবার কোর ফাইন্যান্স কেউ জানে, তাহলে বিলিংটা তাকে জানতে হবে। কারণ বিলিংটা যদি না জানে, তাহলে সে কোর ফাইন্যান্সিংটা করতে পারবে না। কারণ র ম্যাটেরিয়াল, যেটা ফাইন্যান্সের র ম্যাটেরিয়াল, সেটাই মূলত বিলিং থেকেই যায়। বিলিং ডিপার্টমেন্টে কাজ করার জন্য কি অ্যাকাউন্টস, ফাইন্যান্স এগুলি পড়ে আসতে হয় নাকি না না, পড়ে আসলেও যে কেউ ওগুলি আসলে চাকরি পড়ে করতে আসতে পারবে? হয় না। কারণ এখানে তো জাস্ট আপনার একটা কি বলে যে ইনফরমেশন দেওয়া নেওয়া, নেওয়ার মধ্যেই থাকে। যখন কাজটা শুরু হয় তখন আমি একটা ইনফরমেশন দেই, পেশেন্ট একটা ইনফরমেশন দেয়, ওইটার পরবর্তীতে কি ডক্টর কি দিবে সেটার উপর ডিপেন্ড করেই আমার মূলত পেটা হয়। মানে আপনি যেমন মার্কেটিং এ পড়ে আসছেন, এখনো 12-15 বছর পরে এখনো কেউ যদি মার্কেটিং বা ম্যানেজমেন্ট পড়ে এসে বিলিং অফিসার হতে চায়, সেটা তার সুযোগ আছে। সেটা সুযোগ আছে। ওকে। আমি ব্যক্তিগতভাবে অনেককে চিনি যারা বিলিং ডিপার্টমেন্টে প্রায় 5 বছর 10 বছর ধরে কাজ করার পরে এখন আর এই সেক্টরে কাজ করতে চাচ্ছে না। তাদের মতে এই সেক্টরে গ্রোথ নাই। বাট আমি দেখেছি যে এই সেক্টরেও কিন্তু হেড অফ বিলিং বা সুপারভাইজার হিসেবে কাজ করার সুযোগ আছে। আপনার মতামত কি? সুপারভাইজার হিসেবে কাজ করার অবশ্যই আছে। কারণ এটা আলাদা মানে কোনো ক্ষেত্রে কোনো হসপিটালে একটা টোটালি আলাদা ডিপার্টমেন্ট। এবং এখানে ক্যারিয়ার গ্রোথের সুযোগ হ্যাঁ, আছে। এখানে যদি দেখা যায় যে কেউ বিলিং অফিসার হিসেবে ঢুকে, কিংবা তারও জুনিয়র অফিসার হিসেবে ঢুকে, প্রমোশন হয়, তো এখানে তো প্রমোশনের সুযোগ আছে। তো আলটিমেটলি প্রমোশন হবে। প্রমোশন হলে এখানে এজিএম, জিএম সবই আছে। হাসপাতালে চাকরি করতে হলে তো বিভিন্ন হাসপাতাল বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে। হ্যাঁ। তো চাকরি করার জন্য ফ্রেশারদেরকে কম্পিউটার শেখার পাশাপাশি অন্য কোনো ট্রেনিং প্রয়োজন আছে কিনা? কম্পিউটারের অন্য কোনো সফটওয়্যার? অন্য কোনো সফটওয়্যার বলতে যে হার্ডওয়্যারের তো তেমন কোনো কাজ কিছু নাই। নাই। সফটওয়্যারের কিছু জানতে হয়। এমএস অফিস পারলেই কি এমএস চলবে? অফিস পারলে মোটামুটি সে 50% 60% কাভারেজ করতে পারবে। এক্সেলটা জানলে আরো ভালো। মানে বিলিং অফিসার হতে হলে তার যদি এক্সেলে একটু ভালো দক্ষতা থাকে তাহলে। ফান্ডামেন্টাল কোর্স যেটা, সেটা জানলে সেটা এখন enough। এটা কি নিজে নিজে দেখে নিজে শিখলে হবে নাকি একটু ইউটিউব দেখে বা কোনো একটা কোর্স করে নিলে ভালো? একটা কোর্স করে নিলে সবচেয়ে Better. ভালো হয়। ওকে। বিলিং ডিপার্টমেন্টে কাজের প্রেশারটা কেমন? বিলিং ডিপার্টমেন্টে কাজের প্রেশারের চেয়ে মানসিক প্রেশারটা বেশি থাকে। কেন? টাকা পয়সার হিসাব করতে টাকা হয় পয়সার এজন্য হিসাবটা থাকে, চোখ কান খোলা রেখে তারপর কাজ করতে হয়। আপনার কাজ করতে হবে। কারণ যদি কখনো একটু মানে অন্যমনস্ক হয়ে কাজ করেন, দেখা যায় যে আমার ক্যাশে টাকা শর্ট হবে, বাট আর নইলে কোনো ভুল হবে। এটা এটা স্বাভাবিক। কিন্তু হেলথ কেয়ার সেক্টরে মানে শুধু বিলিং ছাড়াও সব ডিপার্টমেন্ট কি একটু ক্রুশিয়াল না? কারণ আপনি ইনফরমেশন দিচ্ছেন ডাক্তারের বিষয়ে, হ্যাঁ, সার্জারির বিষয়ে। সেটা ঠিক আছে, সেটা সবকিছু ক্রুশিয়াল ঠিক আছে, কিন্তু এটা আরো এক্সট্রা একটা বেশি পেইন, difficult। ডিফিকাল্ট হচ্ছে আমার ক্যাশটা সামাল দিতে হয়। এই বিলিং সেক্টরে যারা ক্যারিয়ার করবে তাদের বেতন কাঠামো কেমন? অন্যান্য সেক্টরে যারা কাজ করে ব্যাংকে বা অন্যান্য প্রতিষ্ঠানে, কর্পোরেটে যেমন বেতন পাওয়া যায়, এই বিলিং ক্যারিয়ার হেলথ কেয়ার সেক্টরেও কি এরকম বেতন কাঠামো? হ্যাঁ, হেলথ কেয়ার সেক্টর, তবে ব্যাংকের সাথে এটা মিলালে তুলনা চলবে চলে না। না? কারণ ব্যাংক হচ্ছে একেবারে মানে কি বলবো যে ওটা অন্য। অনেক আগে থেকে গ্রোয়িং করে আসছে। বাট কর্পোরেটের সাথে যদি তুলনা করি এখন কিন্তু অনেক এখন কর্পোরেট, অনেক কর্পোরেটে ভালো বেতন দিচ্ছে। আমরাও কিন্তু এরকম অনেককে চিনি যারা বিলিং ডিপার্টমেন্টে ক্যারিয়ার শুরু করে এখন 6 ডিজিট পর্যন্ত স্যালারি ড্র করছে। রাইট। তো আপনিও তো এরকম এক সময় হয়তো বা 6 ডিজিট হয়তো পর্যন্ত বা চলে ইনশাল্লাহ যাবেন হবো। ইনশাল্লাহ।
গ্রুমিং কি দরকার আছে? হ্যাঁ, গ্রুমিংটা দরকার আছে। গ্রুমিং এর জন্য বিভিন্ন ট্রেনিং সেশন হয়, এগুলি অ্যাটেন্ড হ্যাঁ, করলে এগুলি দরকার আছে। বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ হ্যাঁ, হয়, যোগাযোগ communication হয়। তারপরে দেখা যায় যে একটা মানুষের সাথে কথা বলতে গেলে অনেক কিছু মেনটেন করতে হয়, যেগুলো মেনটেন না করলে দেখা যায় যে ওই আমার বিপরীত দিক থেকে হয়তো আমাকে নেগেটিভ সাইড মার্ক করতে পারে।